স্টেট কাউন্সেলিং কি? স্টেট কাউন্সেলিং কিভাবে হয়? এবারে স্টেট কাউন্সেলিংটা কিভাবে হবে? স্টেট কাউন্সেলিং হওয়ার পর যে ওয়েটিং লিস্ট দেওয়া হয়েছে, সেই ওয়েটিং লিস্ট থেকে কতজন চাকরি পাবে বা আদৌ পাবে কি না, এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমে স্টেট কাউন্সেলিং হচ্ছে একটা কাউন্সেলিংয়ের প্রসেস বা ওয়ান টাইপ অফ কাউন্সেলিং, যেখানে অল ওভার স্টেট থেকে প্রার্থীরা সেখানে অংশগ্রহণ করবে এবং যে যে জায়গায় সিট ফাঁকা রয়েছে সেই সমস্ত সিটের জন্য তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। বিষয়টা বুঝিয়ে বললে এরকম হয়, ধরো পশ্চিমবঙ্গে 23টা জেলা, 23টা জেলার থেকে ধরো 4-5টা জেলায় সেরকমভাবে কোনো ভ্যাকেন্সি নেই, বাকি 19টা জেলার জন্য কিন্তু এখানে 23টা জেলারই ক্যান্ডিডেটরা হয়তো এখানে কম্পিট করবে। আরও ডিটেলসে বললে হচ্ছে যে ধরো তুমি তোমার নিজের জেলায় সিট পাওনি, অন্য জেলাতে যদি সিট পেয়ে থাকে বা ফাঁকা থেকে থাকে, তাহলে তুমি সেই জেলার সিটের জন্য অংশগ্রহণ করবে বা আলটিমেট তুমি চাকরিটা পাবে। স্টেট কাউন্সেলিংয়ের সুবিধা হচ্ছে এটাই যে ডিস্ট্রিক্ট কাউন্সেলিং যখন ছিল, জেলার মধ্যে ধরো 100টা সিট আছে, তুমি 100টার মধ্যে পেলে না, তাহলে তুমি আলটিমেট চাকরিটা পাচ্ছ না। কিন্তু স্টেট কাউন্সেলিংয়ের মজা বা সুবিধা এটাই যে তুমি নিজের জেলাতে যদি চাকরিটা নাও পাও, ধরো তুমি 100টা সিট আছে, তুমি র্যাঙ্ক করেছো 110, তাহলে এই যে উদ্বৃত্ত যে 10, সেটা যদি অন্য কোনো জেলার ক্ষেত্রে, অন্য কোনো জেলায় ধরো 200টা সিট আছে, সেখানে যদি পাস করেছে ধরো 170, তাহলে সেখানে যে 30টা ফাঁকা থেকে যাচ্ছে, সেই 30টার জায়গায় তোমাকে নিয়ে যাওয়া হবে। এবারে বলি যে এই যে তোমরা যারা 11,765 রেসপেক্টে 9,533 এই এত সংখ্যক ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছো এবং তোমাদের যে স্টেট কাউন্সেলিংটা হবে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে প্রাথমিক শিক্ষার ইতিহাসে এটা কিন্তু দ্বিতীয়বারের জন্য হতে চলেছে। প্রথমবার হয়েছিল 2021 সালে 16,500 রিক্রুটমেন্টের ক্ষেত্রে, আমরা দেখেছিলাম প্রথম স্টেট কাউন্সেলিং, এবং এবারে এটা হতে যাচ্ছে দ্বিতীয়বার। প্রথমবার স্টেট কাউন্সেলিংয়ে যেটা আমার বক্তব্য, বা তোমরা যারা বা যে যারাই শিক্ষা চর্চার সঙ্গে যুক্ত রয়েছে, প্রাথমিক শিক্ষা চর্চার সঙ্গে বিশেষ করে, তারা জানে যে কিভাবে কি রিক্রুটমেন্ট হয়েছিল। বিশেষ করে তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, তিনি যা কীর্তিকলাপ করে গেছিলেন সেটা মোটামুটি তোমরা সবাই জানো, সেটা নিয়ে আর বিশেষ আলোচনার করার কোনো জায়গা নেই বা সময় অপচয় ছাড়ার কিছু নেই। এবারে যেটা দেখা যাচ্ছে যে যেভাবে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় ব্রেকআপ মার্কস পাবলিশ করেছে, সেখানে বিভিন্ন যে ব্রেকআপ নাম্বার, এমনকি ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে দুটো পার্ট, সেই দুটো পার্টের ইন্টারভিউতে তুমি কত পেয়েছো, টেটে কত পেয়েছো, মাধ্যমিকে কত পেয়েছো, এইচএসে কত পেয়েছো, এভাবে যে স্বচ্ছ একটা মার্কস পাবলিশ করা হয়েছে বা ব্রেকআপ মার্কস পাবলিশ করা হয়েছে, তাতে বোঝাই যায় যে রিক্রুটমেন্টের স্বচ্ছতা কতটা ছিল। অন্ততপক্ষে আমি তো এই বিষয়ে একটা জিনিস বলতে পারি যে গত যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেই নিরিখে এটা স্বচ্ছই লাগছে। এবার হয়তো ভিতরের কিছু গল্প থেকে থাকতে পারে, সেটা আমার জানার বাইরে। তো এই যে একটা ব্রেকআপ মার্কস সহ লিস্ট পাবলিশ করেছে, এর আগে যতবারই এই বিষয়ে প্রশ্ন এসেছে, মানিকবাবুর একটাই বক্তব্য ছিল যে প্রাইমারির ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি আমি করি তাহলে তো আরও বেশি স্বচ্ছ হচ্ছে বিষয়টা। তো যাই হোক, এই বিষয়টা ব্যাপার হচ্ছে। এবং এবারের যে ব্রেকআপ মার্কস পাবলিশ হয়েছে, তাতে কিন্তু তুমি পাশের বাড়ির ক্যান্ডিডেটের রেজাল্টও তোমরা জেনে যাচ্ছ। যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে তোমরা আদালতের দ্বারস্থ হতে পারবে। তো আশা করি কোনো ভুলভ্রান্তি সেরকম এই লিস্টে থাকবে না, কারণ ওরা বেশ কিছু পড়াশোনা করেই এই লিস্টটা পাবলিশ করেছে গৌতমবাবু। এরপরে দেখা যাচ্ছে কি যে গতবার যে স্টেট কাউন্সেলিংটা হয়েছিল, আমি সেটা একটু বলে নিই, তারপরে এবারে কিভাবে হবে বা কিভাবে হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। গত 16,500 ক্ষেত্রে 2021 সালে যে স্টেট কাউন্সেলিংটা হয়েছিল, সেখানে হয়েছিল কি, সেখানে মোট 10টা জেলার অপশন ছিল। সব জেলাগুলোতে সিট ছিল না, এমনকি এমন কিছু জেলা আছে যার পার্শ্ববর্তী জেলাগুলোতেও কোনো সিট ছিল না। যেমন বীরভূমের ক্ষেত্রে বলতে গেলে, বীরভূমের ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলায় কোনো সিট ছিল না, বা পশ্চিম বর্ধমান জেলায় কোনো সিট ছিল না, এদিকে হুগলি জেলায় কোনো সিট ছিল না। 10টা জেলার মধ্যে মালদা, কলকাতা, পূর্ব বর্ধমান, হাওড়া, সাউথ 24 পরগনা এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে সিট ছিল। তো এক্ষেত্রে দেখা যায় যে 10টা জেলার মধ্যে সিলেক্ট করা হয়েছিল এবং নিজের নিজের র্যাঙ্ক ওয়াইজ তারা কিন্তু সেই সমস্ত জেলাতে ফিট হয়, অর্থাৎ সেই জেলার রেসপেক্টে চাকরিটা পায়।
এক্ষেত্রে দেখা গেছে কি 10টা জেলার অপশন 1 2 3 4 5 6 করে 10 অবধি বেশিরভাগ ছেলেই চয়েস করেছিল বা নিজেদের র্যাঙ্ক ওয়াইজ সাজিয়েছিল। আবার অনেকের ক্ষেত্রে এটা বলা হয় যে তারা দূরবর্তী জেলাগুলোকে চয়েস করেনি, অর্থাৎ 10টা জেলার মধ্যে ধরো আমার বাড়ি বীরভূম, আমি চয়েস করলাম 1 নম্বরে পূর্ব বর্ধমান, 2 নম্বরে মালদা, 3 নম্বরে কলকাতা, বাকি 7টা জেলা আমি ফাঁকা রেখে দিলাম, কারণ আমি দূরের জন্য এই জেলাগুলোতে আমি চাকরি করতে পারবো না বা আমি যেতে ইচ্ছুক নয়। এটা অফিসিয়ালি কারণ দেখানো হয়েছিল। জানি না এরকম বুকের পাটা কতজনের থাকে যে চাকরি পাওয়ার ক্ষেত্রে 10টা জেলা সেখানে চয়েস করতে বলা হয়েছে, সেখানে বেশিরভাগই বা সবাই অন্তত 10টাই সিলেক্ট করবে বা করে। এর জন্য অনেক রকম বিভিন্ন রকম অন্য আঙ্গিক থেকে বিভিন্ন গল্পের কথা বলা হয়েছে, যে কোনো আর্থিক লেনদেন বা ইত্যাদির জন্য পরবর্তীতে তাদেরকে আবার নিজের জেলায় সব চাকরি দেওয়া হয়, এই সমস্ত গল্প শোনা গেছিল পরবর্তীতে। তো যাই হোক, এটা আমি গতবারকার রিক্রুটমেন্ট প্রসেস বললাম। এবারে যদি তোমাদের সেরকম কিছু হয়ে থাকে, তোমরা অবশ্যই যতগুলো জেলা ফাঁকা পাবে সব জেলাগুলোকেই নিজের কাছের থেকে দূর অনুযায়ী এভাবে সাজাবে, বা নিজের যদি কোনো রিলেটিভ থাকে সেই অনুযায়ী নিজের মতো করে নিজের যে ব্যক্তিগত সুবিধা অসুবিধার কথা বিচার করে যতগুলো জেলার জন্য তোমরা ফাঁকা জায়গা লক্ষ্য করবে বা ফিট করবে, সমস্ত জেলায় কিন্তু 1 2 3 4 5 6 করে এই রেসপেক্টে সাজাবে। যদি তোমরা 10টা জেলার অপশন পাও 10টাকেই চয়েস করবে, যদি তোমরা 20টা জেলার অপশন পাও তোমরা 20টাকেই চয়েস করবে। দুটো একটা চয়েস করে ছেড়ে দিও না, কারণ এটা আগের বারে হয়েছিল, সেখানে কি হয়েছিল সেটা সঠিক না অন্য ঘুরপথে তাদের কোনো ব্যাপার ছিল, কোনো যোগাযোগ ছিল, সেটা কিন্তু পরিষ্কার নয়। আমার ভিউ নিলে আমি বলবো যত জেলা তোমরা ফাঁকা পাবে, যদি এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হয় তাহলে সমস্ত জেলাগুলোকেই চয়েস করবে, কোনো জেলা ফাঁকা রাখবে না। তুমি যদি নর্থ 24 পরগনার বাসিন্দা হও, তুমি যদি আলিপুরদুয়ারের জন্য দেখেছো ফাঁকা আছে, তুমি সেটাও সিলেক্ট করে রাখো, ফাঁকা রাখবে না। এবারে বলি আসল স্টেট কাউন্সিলিং কিভাবে হওয়া উচিত। স্টেট কাউন্সিলিং হওয়া উচিত, ধরো তুমি 1 র্যাঙ্ক করেছো স্টেটে, তোমাদের র্যাঙ্কগুলো দেখবে একদম ডান দিকে স্টেট ওয়াইড মেরিট লিস্টের যে একটা র্যাঙ্ক, স্টেটের র্যাঙ্ক সেটা কিন্তু দেওয়া আছে। 1 র্যাঙ্ক করেছো, 1 র্যাঙ্কের ক্যান্ডিডেটকে প্রথমে ডাকা হবে, এবং তার ক্ষেত্রে গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য যে ব্ল্যাঙ্ক বা ফাঁকা সিটগুলো রয়েছে সবটাই কিন্তু ওপেন, সে যে কোনো জায়গা চয়েস করতে পারে, কারণ যেহেতু তার র্যাঙ্কটা 1। এবার সে যে জায়গাটা বা যে স্কুলটা চয়েস করলো সেই স্কুলটা কিন্তু ব্লক হয়ে গেল, সেইটা কিন্তু আর যে 2 র্যাঙ্ক বা 3 র্যাঙ্ক তারা কিন্তু আর দেখতে পারবে না, বা তার জন্য কিন্তু আর সেইটা বরাদ্দ থাকবে না, সেটা কিন্তু ব্লক হয়ে গেল। এরপরে যে 2 র্যাঙ্ক সেটা বাদ দিয়ে বাদবাকি যে সিটগুলো রয়েছে তার জন্য সবচেয়ে প্রথম যোগ্য বা এলিজিবল সে তার মধ্যে একটা সিলেক্ট করবে। এবারে দেখা গেল যে সে জেনারেল ক্যান্ডিডেট বা অন্য কোনো ক্যাটেগরির ক্যান্ডিডেট। এবারে আমি একটা জিনিস এখানে বলে রাখি যে প্রাইমারির ক্ষেত্রে স্কুলগুলোর ক্ষেত্রে কোনো ক্যাটেগরি বা কোটা হয় না, যে অমুক কোটার বা অমুক ক্যাটেগরির যে টিচার সেখানে প্রয়োজন, এমনটা নয়। এখানে একটা ডিস্ট্রিক্ট ক্যাটেগরি বা ডিস্ট্রিক্ট কোটা থাকে, সেই ডিস্ট্রিক্টে ধরো এত সংখ্যক কোটা আছে, এবার সেখানে সে যে কোনো স্কুল নিতে পারে, এটাই হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে বিষয়। এবার ধরো কোনো একটা ক্যান্ডিডেট ডবল র্যাঙ্ক করেছে, ডবল র্যাঙ্ক বলতে সে জেনারেলেও র্যাঙ্ক করেছে, আবার সে ধরো অ্যাকচুয়ালি এসসি ক্যান্ডিডেট, তাহলে সে দেখলো সে এসসি কোটাতে যে র্যাঙ্কটা করেছে সেই জেলার ক্ষেত্রে দেখা গেল এসসি কোটার কোনো ভ্যাকেন্সি নেই, তাহলে সে জেনারেল হিসেবে তার কাছের কোনো বা পার্শ্ববর্তী জেলার কিন্তু চয়েস করতে পারে। কোনো ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেট দেখা গেল সে জেনারেলেও র্যাঙ্ক করেছে, সে ওবিসি বি ক্যাটাগরিতে দেখা গেল কোনো সিট নেই বা হয়তো দূর হয়ে যাচ্ছে, সে জেনারেলের ক্ষেত্রে যেটা তার পার্শ্ববর্তী জেলা বা স্কুল সেটা কিন্তু সে নিতে পারে। মানে যেটা বলার সেটা হচ্ছে দুদিকেই যদি সে র্যাঙ্ক করে থাকে তাহলে একটাতে যদি না থাকে তাহলে সে অন্যটার ক্ষেত্রে কিন্তু কাছের জেলাগুলোর জন্য অ্যাপ্লিকেবল হবে। এবারে যেটা বলবো ওয়েটিং লিস্টের কথা, ধরো এই যে ডবল র্যাঙ্ক হোল্ডার যেগুলো, ধরো ওবিসি আর জেনারেল, এবার ধরো কোনো জেনারেল ক্যান্ডিডেট সে ওবিসি হিসাবে ওবিসিতেও র্যাঙ্ক করে আছে, এবার সে ধরো জেনারেলে নিল না, ওবিসিতে নিল, তাহলে ওবিসির ভ্যাকেন্সিগুলো ফিল আপ হচ্ছে, এরকম ধরো অনেক ক্যান্ডিডেট থাকলো, তাহলে আস্তে আস্তে ওবিসির ভ্যাকেন্সিগুলো ফিল আপ হয়ে গেল, আর জেনারেলের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ব্ল্যাঙ্ক থেকে গেল। এভাবে দেখা যাবে যে রিক্রুটমেন্টের পরে এই যে ব্ল্যাঙ্ক যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে ডাকা হবে। আমি আবার বলছি এটা কিন্তু নিয়ম, তাদেরকে ওয়েটিং লিস্ট থেকে ডাকা হবে, এবং ওয়েটিং লিস্ট থেকে ডাকার পরেও যদি আরও তাদের সিট থেকে থাকে তাহলে কিন্তু এরপর একটা নন জয়েনিং লিস্টও কিন্তু পাবলিশ করতে হবে, এটাই কিন্তু নিয়ম। ওয়েটিং লিস্ট তারপরে কিন্তু নন জয়েনিং একটা লিস্ট পাবলিশ করতে হবে, এটাই নিয়ম।
কিন্তু প্রাইমারির ক্ষেত্রে এর আগে পর্যন্ত যেটা বললাম মানিকবাবুর আমলে যেগুলো দেখা গেছে সেগুলো কোনো কিছুই নিয়মের তোয়াক্কা না করেই ঘটেছে। এবং সেক্ষেত্রে দেখা গেছে যে দেখা গেল বীরভূমের ক্ষেত্রে যে স্টেট র্যাঙ্ক সেখানে 3500 অবধি নিজের জেলায় পেয়েছে। মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখা গেল 6800 কি 7000-এর কাছাকাছি মতো নিজের জেলায় পেয়েছে। নদিয়াতে সংখ্যাটা খুবই কম ছিল, 1000 মতো ক্যান্ডিডেট নিজের জেলায় পেয়েছে, বাকিদেরকে কিন্তু সুদূর উত্তরবঙ্গে যেতে হয়েছে। এবারে তাদের ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে নদিয়ার যে ছেলেটির ধরো 1100 সামথিং র্যাঙ্ক, সে তো তার পার্শ্ববর্তী জেলা বীরভূম নিতে পারত বা তার পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ চয়েস করতে পারত। তা না করে মুর্শিদাবাদে 6800 স্টেট র্যাঙ্ক অবধি তারা নিজের জেলায় মুর্শিদাবাদেই থেকে যাচ্ছে, বীরভূমে 3500 অবধি নিজের জেলায় থেকে যাচ্ছে। এদের থেকেই যে একটা কাউন্সিলিংয়ের যে একটা অন্যরকম পরিস্থিতি বা অন্যরকম ব্যাপার স্যাপার এগুলোর প্রশ্ন ওঠে। আশা করি এবারে সেরকমটা হবে না। ভালো থেকো, ধন্যবাদ।